Hello everybody, welcome to the Way of Solution. 2nd May 2026 গুরুত্বপূর্ণ আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে আসলাম আমি আবারও দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে। প্রতিনিয়ত তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হচ্ছে। আজকেও আমরা দুর্দান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স স্বল্প সময়ের মধ্যে প্র্যাকটিস করব এবং আজকের দুর্দান্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নেব। চলো শুরু করা যাক আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্ব। আমাদের আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা সরাসরি চলে আসবো দ্য ওয়ে অফ সলিউশনের ইনিশিয়েটিভ TWS একাডেমি অ্যাপ। যদি এখনো ডাউনলোড না করে থাকো, ইচ অ্যান্ড এভরিবডি সকলে ডাউনলোড করো। এখানে তোমরা ডাউনলোড করলে আমাদের পেইড কোর্সের মধ্যে তোমরা ভর্তি হয়ে পড়াশোনা করতে পারবে। এছাড়া ফ্রি ক্লাস পাবে, ফ্রি টেস্ট দিতে পারবে এখান থেকে, এবং সমস্ত PIQs এখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। তো ইচ অ্যান্ড এভরিবডি যারা এখনো এই যে ফিচার্স এগুলো অ্যাক্সেস করোনি, দ্রুত অ্যাক্সেস করার জন্য TWS একাডেমি অ্যাপ এভরিবডি ডাউনলোড করো। চলো প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটারকে ফর্মুলা 1 এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? ফর্মুলা 1 তোমরা নিশ্চয়ই জানো, এটা একটা কার রেসিং টুর্নামেন্ট, এবং এই ফর্মুলা 1 এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে কোন ভারতীয় ক্রিকেটারকে? সম্প্রতি ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে নিযুক্ত করা হয়েছে ফর্মুলা 1 অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। ইন্ডিয়ান ক্রিকেটার শ্রেয়াস আইয়ার হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফর দ্য ফর্মুলা 1 সিম রেসিং ইন্ডিয়া ওপেন 2026। তাহলে এটা কিসের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে? ফর্মুলা 1 এর জন্য অবভিয়াসলি, বাট এটা আমাদের ভারতবর্ষে একটা সিম রেসিং টুর্নামেন্ট হতে চলেছে, যার জন্য ডেয়ারি স্টুডেন্টস এটা তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, কে 2026 সালে মর্যাদাপূর্ণ হুইটলি অ্যাওয়ার্ড লাভ করেছে বা হুইটলি পুরস্কার জিতেছে? সম্প্রতিকালে কে হুইটলি অ্যাওয়ার্ড লাভ করেছে? অ্যান্সার হচ্ছে পারভিন শেখ। পারভিন শেখ এ সায়েন্টিস্ট উইথ দ্য বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। তো তিনি বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির একজন বিজ্ঞানী। হ্যাজ ওন দ্য প্রেস্টিজিয়াস 2026 হুইটলি অ্যাওয়ার্ড। আচ্ছা, হুইটলি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা জেনে রাখবে। পরিবেশবিদের বা পরিবেশ বিদ্যায় এটাকে প্রদান করা হয়, বা পরিবেশ কর্মী যারা থাকে তাদেরকে বিশেষ করে এটা সাধারণত প্রদান করা হয়। তো রিসেন্টলি পারভিন শেখকে দেওয়া হয়েছে এটা। চলো, পুরনো অকার্যকর ইপিএফ অ্যাকাউন্ট ট্র্যাক করার জন্য ইপিএফও দ্বারা চালু করা নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটির নাম কি? পুরনো যেগুলো অকার্যকর ইপিএফ অ্যাকাউন্ট সেগুলো ট্র্যাক করার জন্য সম্প্রতিকালে ইপিএফও দ্বারা চালু করা নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটির নাম হচ্ছে প্রাপ্তি। প্রাপ্তি। EPFO to launch digital platform for tracking and linking old EPF account with E1। তো বলা হচ্ছে সম্প্রতিকালে ইপিএফও মানে কি, এর ফুল ফর্ম এখানে দেওয়া আছে, এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যারা সম্প্রতিকালে লঞ্চ করেছে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, নাম কি প্রাপ্তি। এটা কেন লঞ্চ করা হয়েছে? যে তোমার হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড গুলো আছে, সেই এভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট গুলো আছে, সেগুলো ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বারের সাথে লিঙ্ক করার জন্য ডিয়ার স্টুডেন্ট এবং ট্র্যাক করার জন্য সম্প্রতিকালে এটা লঞ্চ করা হয়েছে। চলো এর পরবর্তী দুর্দান্ত আরো একটা কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি কে মাত্র 7 বছর বয়সে কনিষ্ঠতম সবথেকে ইয়াংগেস্ট সাঁতারু হিসাবে পক প্রণালী অতিক্রম করেছে? পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে অবস্থিত আছে। ভারতকে শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন করে যে জলরাশি, সেটা ডেয়ারি স্টুডেন্টস কোথায় আছে? সেটা অবস্থিত আছে, সেটার নাম হচ্ছে পক প্রণালী। এবং এই পক প্রণালী সব থেকে কনিষ্ঠতম ব্যক্তি হিসাবে, সব থেকে কম বয়সী হিসাবে, মাত্র 7 বছর বয়সে যিনি অতিক্রম করেছেন, পার করেছেন, তিনি হচ্ছেন ইশাঙ্ক সিং। 7 years old, Ishang Singh becomes
youngest swimmer to cross Park Street? প্রতি বছর কোন তারিখে মহারাষ্ট্র রাজ্য গঠন দিবস পালিত হয়? মহারাষ্ট্র রাজ্য গঠন দিবস প্রতি বছর পালিত হয়ে থাকে ডিয়ার স্টুডেন্টস 1 এপ্রিল পালন করা হয়। মহারাষ্ট্র ডে সেলিব্রেটেড অ্যানুয়ালি অন, সরি 1 এপ্রিল নয়, এটা 1 মে হবে, যেটা অপশানে নেই, ঠিক আছে, এটা 1 মে হবে। ক্লিয়ার? সরি, ভুল হয়ে গেল। মহারাষ্ট্র ডে সেলিব্রেটেড অ্যানুয়ালি অন May 1st মার্কস দ্য ফরমেশন অফ দ্য স্টেট অফ মহারাষ্ট্র অন May 1st 1960। আচ্ছা, আজকের দিনে আমরা যে গুজরাট রাজ্য দেখতে পাই না, গুজরাট এবং তার সাথে সাথে মহারাষ্ট্র রাজ্য, এই দুটি রাজ্য আগেকার দিনে একটা প্রদেশের মধ্যেই আসতো, যেটার নাম ছিল বোম্বে প্রদেশ, ঠিক আছে। পরবর্তীতে এই বোম্বেটাকে 1960 সালে ভেঙে দেওয়া হয়, ভেঙে দুটি নতুন রাজ্য তৈরি হয়, একটার নাম ছিল গুজরাট আর একটা মহারাষ্ট্র, যেটা আমরা আজকের দিনে দেখতে পাই। তো শুধু মহারাষ্ট্র নয়, গুজরাট রাজ্যও তাদের তাহলে প্রতিষ্ঠা দিবস পালন করে 1 মে, ঠিক আছে। তো মহারাষ্ট্র এবং গুজরাট দুটোরই প্রতিষ্ঠাতা দিবস আমরা দেখব 1 মে, আর মহারাষ্ট্র দিবস পালন করাও হচ্ছে 1 মে। সো এখানে অপশন সি, আমরা এখানে এটা এপ্রিল ছিল, মে করে নেব, তাহলে সঠিক উত্তর হবে। হ্যাঁ, সম্প্রতি কোন দেশ তাদের ওপেক ত্যাগের ঘোষণা দিয়েছে? ওপেক, ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, যে সমস্ত কান্ট্রিগুলো পেট্রোলিয়াম এক্সপোর্ট করে থাকে তাদের একটা অর্গানাইজেশন। এর ভিতরে 12টা সদস্য দেশ ছিল। কেন বলছি? কারণ একটা দেশ ইতিমধ্যে ত্যাগ করেছে। তার আগে 13টা দেশ ছিল, এর আগে একটা দেশ ত্যাগ করেছিল ওপেক, আবার একটা দেশ সম্প্রতিকালে ত্যাগ করেছে। সম্প্রতি ওপেক ত্যাগ করার কথা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। দেখো, ইউএই অ্যানাউন্সেস এক্সিট ফ্রম ওপেক ট্রিটিং স্ট্র্যাটেজিক এনার্জি শিফট। আচ্ছা, তাদের স্টুডেন্টস যে এনার্জি শিফট, তাদের যে ঊর্জা শক্তি, সেটা তারা শিফট করার জন্য ডেরি স্টুডেন্টস ইউএই সম্প্রতিকালে ওপেক থেকে কি করা হয়েছে, তাদের যে জ্বালানি সঞ্চয় বা জ্বালানি সুরক্ষা, সেটাকে আরো ভালো করার জন্য তারা সম্প্রতিকালে ওপেক থেকে এক্সিট নিয়েছে। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেক, ওপেক প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত, যেটা অস্ট্রিয়া দেশের রাজধানী শহর। ভারতের কোন রাজ্য, আচ্ছা এটা 6 নম্বর প্রশ্ন হবে, এটা 8 আছে, একটু আজকে ভুল হয়ে গেল। নেক্সট, ভারতের কোন রাজ্য গিগ ওয়ার্কারদের জন্য একটি বিশেষ ডিজিটাল অভিযোগ সমাধান পোর্টাল চালু করেছে? গিগ ওয়ার্কার মানে বুঝতে পারছো, যারা অ্যাপ ভিত্তিক পার্টনারশিপ কাজ করে থাকে, জোম্যাটো, তারপরে র্যাপিডো ইত্যাদিতে যারা কাজ করে, সুইগিতে যারা কাজ করে, অ্যাপ ভিত্তিক কাজ, তাই তো, তো এগুলোকে গিগ ওয়ার্কার্স বলে। তো গিগ ওয়ার্কারদের প্রচুর পরিমাণে অভিযোগ আছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম গিগ ওয়ার্কার্সরা তারা কিন্তু স্ট্রাইকে চলে যায়, তারপরে স্ট্রাইকে যাওয়ার পরে গিগ ওয়ার্কার্সদের নিয়ে বেশ কিছু রেগুলেশনও ভারত সরকার ঘোষণা করে। তো গিগ ওয়ার্কার্সদের জন্য তাদের যে অভিযোগগুলো আছে সেগুলো সমাধানের জন্য একটা রাজ্য সরকার পোর্টাল চালু করেছে, আর সেটি হলো কর্ণাটক রাজ্য। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কর্ণাটক গভর্নমেন্ট লঞ্চেস ইন্ডিয়াস ফার্স্ট ডিজিটাল গ্রিফেন্স রেড রিসেল সিস্টেম ফর গিগ ওয়ার্কার্স। তো এখানে ডেরি স্টুডেন্ট সম্প্রতিকালে তারা তাহলে এটা লঞ্চ করেছে, গিগ ওয়ার্কারদের যে ডিজিটাল অভিযোগ, সেটা ডিজিটাল অভিযোগ সমাধান পোর্টাল। অলরাইট, নেক্সট হচ্ছে এটা সম্প্রতি সেবি শেয়ার বাজারে স্বচ্ছতা বাড়াতে কোন ডিজিটাল প্ল্যাটফর্মটি কার্যকর করেছে? আজকে একটু শরীরটা খারাপ, বুঝেছো, ওই কারণে। প্রথমেই ক্লাস করার আজকে ইচ্ছাই ছিল না, বাট কারেন্ট অ্যাফেয়ার্স করাতেই হবে, সেই কারণে। সম্প্রতি সেবি শেয়ার বাজারে স্বচ্ছতা বাড়াতে যে ডিজিটাল প্ল্যাটফর্মটি কার্যকর করেছে সেটার নাম হচ্ছে PARRVA, এটাকে আমরা প্রভা বলতে পারি, ঠিক আছে, প্রভা। SEBI operationalizes Prava to boost transparency and investor protection. তো
ইনভেস্টরদের বা ইনভেস্টিং ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্য, যারা ইনভেস্টর, যারা তোমার হচ্ছে বিনিয়োগকারী, তাদের সুরক্ষার জন্য সম্প্রতিকালে সেবি এটা লঞ্চ করেছে। সেবির ফুল ফর্ম আমরা জানি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি সম্পর্কে আরো দুটি কথা, এটা প্রতিষ্ঠা কোথায় হয়েছিল, এর গঠন সালটাও একটু আলাদা আছে। প্রতিষ্ঠা হয়েছিল সেবি 1988-তে, বাট এটা গঠন হয়েছিল, বিধিবদ্ধ হয়েছিল 1992-এ। সেবি সম্পর্কে আরো দুটো জিনিস জেনে রাখতে হবে, সেবির হেডকোয়ার্টার কোথায় আছে, আর সেবির চেয়ারম্যান মানে যিনি সেবির চেয়ারম্যান পদে আছেন তিনি কে। সেবির চেয়ারম্যান হচ্ছে তুহিন কান্ত পান্ডে। তুহিন কান্ত পান্ডে। আর সেবির হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত আছে। চলো পরবর্তী প্রশ্ন। সম্প্রতি প্রকাশিত কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিংস 2026 অনুযায়ী ভারতের সেরা বিজনেস স্কুল কোনটি? সঠিক উত্তর হবে এটা কি, অ্যান্সার হচ্ছে আইআইএম ব্যাঙ্গালোর। হ্যাঁ, আইআইএম ব্যাঙ্গালোর হ্যাজ emerged as the top business school in India in the QS Global MBA Rankings 2026। সম্প্রতি কোন ভারতীয় ব্যাডমিন্টন তারকা বিডব্লিউএফ অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন? বিডব্লিউএফ অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি পিভি সিন্ধু। পিভি সিন্ধু begins her term as voting member of the BWF Council and chair of the BWF Athletes Commission। তো পিভি সিন্ধু তার লাইফ দুবারের তিনি অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, তিনি তার লাইফের সেকেন্ড ফেজটা শুরু করছেন কিভাবে, তিনি ভোটিং মেম্বার হিসাবে কিন্তু সদস্যপদ অর্জন করেছেন রিসেন্টলি বিডব্লিউএফ কাউন্সিলে, হ্যাঁ, ভোটিং মেম্বার। আর সম্প্রতিকালে চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিডব্লিউএফ অ্যাথলেটিক্স কমিশনের ভারতীয়দের মধ্য থেকে একজন ব্যাডমিন্টন তারকা, তিনি পিভি সিন্ধু। আচ্ছা, দ্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বলা হয় বিডব্লিউএফ এর ফুল ফর্ম এটা, যেটার হেডকোয়ার্টার্স লোকেটেড ইন কুয়ালালামপুর, মালয়েশিয়া। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এর সদর দপ্তর অবস্থিত আছে। সংক্ষেপে বিডব্লিউএফ ফুল ফর্ম ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন। চলো, এই ছিল গুরুত্বপূর্ণ কিছু আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা আজকে এবারে কিছু জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। প্রথম প্রশ্ন স্ক্রিনে, টোটো উপজাতিরা বাস করে। টোটো পশ্চিমবঙ্গের একটা বিরল উপজাতি, যাদেরকে আমরা দেখতে পাই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে। জেনসেম কি? বলো, জেনসেম আসলে কি? পড়ে উত্তর করো। আসামিদের বেশ, মেঘালয়ের স্ত্রী লোকেদের উপজাতীয় পরিধান, মিজো রমণীদের উপজাতীয় বেশ, নাকি মণিপুরি স্ত্রী লোকদের উপজাতীয় বেশ? জেনসেম হচ্ছে মেঘালয়ে খাসি ট্রাইব, ঠিক আছে, খাসি উপজাতির উপজাতির মহিলাদের এক ধরনের পোশাক বা পরিধান, এটাকে আমরা বলছি জেনসেম। নেক্সট, বৃহদ্রথ কোন রাজবংশের শাসক ছিলেন? বৃহদ্রথ, বৃহদ্রথ ছিলেন মৌর্য শাসক, ইনি শেষ মৌর্য শাসক। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, আর শেষ মৌর্য শাসক ছিলেন বৃহদ্রথ মৌর্য, যাকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। মৌর্য বংশের ঠিক পরেই শুঙ্গ বংশটা শাসন করেছিল মগধে। অ্যামোনিয়ার আণবিক ভর হলো প্রায়, অ্যামোনিয়া NH3, ঠিক আছে। এন নাইট্রোজেনের আণবিক ভর কত? প্রায় 14 হচ্ছে আণবিক ভর, 14 সামথিং হচ্ছে আণবিক ভর নাইট্রোজেনের। আর হাইড্রোজেনের আণবিক ভর 1, 3টে হাইড্রোজেন থাকছে মানে 3, তাহলে 14 আর 3
17 টোটাল আণবিক ভর হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে, NH3। আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির সদর দপ্তর কোথায় আছে? অ্যান্সার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। নিম্নলিখিতের মধ্যে কোন স্থানীয় বায়ুটি শীতল প্রকৃতির? ঠান্ডা শীতল প্রকৃতির বায়ু কোনটা? এগুলো সবই হচ্ছে স্থানীয় বায়ু। হুম, যেমন লু একটা উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু, তো লু তো উত্তর হবে না। চিনুককে আমরা তুষার খাদক বলি, এই তুষার গলিয়ে দেয় বা তুষার খেয়ে ফেলে, তাই চিনুকও হবে না এখানে উত্তর, চিনুকও উষ্ণ। এখানে অ্যান্সার হচ্ছে মিস্ট্রাল একটা শীতল বায়ু। দেখো মিস্ট্রাল এটি ফ্রান্সের রোন উপত্যকা দিয়ে প্রবাহিত একটি শীতল ও শুষ্ক বায়ু, যা সাধারণত শীতকালে আল্পস পর্বত থেকে ভূমধ্য সাগরের দিকে বয়ে যায়। লু, চিনুক এবং ফন এগুলো সবই কি উষ্ণ বায়ু। লু উত্তর ভারতে প্রবাহিত হয়, চিনুক এটা রকি পর্বত অঞ্চলে প্রবাহিত হয় উত্তর আমেরিকা মহাদেশের, আর ফন এটা আল্পস পর্বতমালায় প্রবাহিত হয়। তিনটি উষ্ণ ও শুষ্ক বায়ুর মধ্যে পড়ে। আংশিক বিয়োজিত জৈব পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলা হয়? উদ্ভিদের বিভিন্ন পাতা, মনে করো উদ্ভিদের কোনো পাতা, ডাল, হ্যাঁ ইত্যাদি আংশিকভাবে বিয়োজিত হয়ে যে মাটি তৈরি করে সেটাকে আমরা কি বলি? বিশেষ করে যেখানে বড় গাছ থাকে, বাগান থাকে, যেখানে তোমার হচ্ছে জঙ্গল থাকে, সেখানে আমরা কিন্তু মাটির উপরি স্তরে এই ধরনের মাটি দেখতে পাবো। এটাকে পিট বলা হয়ে থাকে। পাতা অথবা গাছের বিভিন্ন অংশ এগুলো আংশিকভাবে বিয়োজিত হয়ে এক ধরনের জৈব পদার্থ বা আংশিকভাবে বিয়োজিত হয়ে, পুরোপুরি বিয়োজিত নয়, আংশিক বিয়োজিত হয়ে তৈরি করে থাকে মৃত্তিকা, এটাকে পিট বলা হয়। আর্দ্র জলাভূমি এলাকায় গাছের ডালপালা, পাতা ও অন্যান্য উদ্ভিদজাত অংশ সম্পূর্ণ নিচে সম্পূর্ণ পচে না গিয়ে আংশিকভাবে বিয়োজিত হয় এবং এই মৃত্তিকা সৃষ্টি করে থাকে। 1928 সালে স্যান্ডার্স হত্যায় অভিযুক্ত কে ছিলেন? 1928 স্যান্ডার্সের হত্যায় অভিযুক্ত ছিলেন মূলত ভগৎ সিং। মানবদেহের কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয়? লিম্ফোসাইট হচ্ছে এক ধরনের শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, এক ধরনের শ্বেত রক্তকণিকা হচ্ছে লিম্ফোসাইট। তো লিম্ফোসাইট শ্বেত রক্তকণিকা এটা গঠিত হয়ে থাকে অস্থি মজ্জায় আমাদের। রোশন কুমারী কোন নৃত্যশৈলীর একজন শিল্পী ছিলেন? রোশন কুমারী কোন নৃত্যশৈলীর একজন শিল্পী ছিলেন? অ্যান্সার হচ্ছে কত্থক শিল্পী। বাড়ির কাজ দেওয়া থাকবে শিবাজির রাজধানী ছিল নিম্নের কোনটি? এটা কমেন্ট বক্সে সকলে জানাবে। নিচের কোন দলে সমস্ত উদ্ভিদ উভলিঙ্গ? উভলিঙ্গ উদ্ভিদের গোষ্ঠী কোনটা? সবকটাই উভলিঙ্গ হতে হবে, চারটে করে অপশন দেওয়া আছে। ভুট্টা, পেঁপে, পপলার ও গোলাপ। পেঁপে, পপলার, গোলাপ, ডুমুর। শশা, ভুট্টা, শশা, ডুমুর, তরমুজ। শশা, পেঁপে, পপলার, গোলাপ। এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন সি, ভুট্টা, শশা, ডুমুর, তরমুজ এগুলো সবই হচ্ছে উভলিঙ্গ উদ্ভিদের মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার প্রকল্পের ঘোষণা করেন কোন সালে? 2015 সালে, 2018, 2020 নাকি 2021? অ্যান্সার হচ্ছে 2020 সালে। সার্বিয়া দেশের রাজধানী? সার্বিয়া দেশের রাজধানী অ্যান্সার হচ্ছে বেলগ্রেড। বুদাপেস্ট হচ্ছে হাঙ্গেরির রাজধানী। আর তোমরা তো জানো নিশ্চয়ই রোম হচ্ছে কি? রোম হচ্ছে ইতালির রাজধানী। ইতালির রাজধানী রোম। ভারতের প্রথম বোলার হিসাবে কে টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে 100 উইকেট নেওয়ার নজির গড়েছেন?
ভারতের হয়ে সব থেকে বেশি তিনি টি-20 উইকেট নিয়ে রেখেছেন। আজকে ক্লাস করতে মোটেই মন চাচ্ছিল না, বাট ক্লাসটা করছি, প্রচুর পরিমাণে মাথার যন্ত্রণা হচ্ছে। সো আজকের দিনে একটু ফাস্ট করে দিচ্ছি ক্লাসটা, পরের দিনে আমরা ডিটেলসে আলোচনা করব। হ্যাঁ, সঠিক উত্তর করবে এটা আর্শদীপ সিং। 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজনের অধিকার আনুষ্ঠানিকভাবে কোন শহর লাভ করেছে? কমনওয়েলথ গেমস আমরা জানি প্রথম 1930-এ শুরু হয়েছিল কানাডার হ্যামিল্টন শহরে। আর 2030-এ 100 বছর পূর্ণ হবে কমনওয়েলথ গেমসের, আর সেটা আয়োজিত হতে চলেছে আহমেদাবাদে, যেটা গুজরাটে অবস্থিত আছে, গুজরাট রাজ্যের আহমেদাবাদে। কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? ক্যালকাটা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835-এ। শব্দের এসআই এককের নামকরণ করা হয়েছিল কোন পদার্থবিজ্ঞানীর সম্মানে? হয় না, শব্দের এসআই একক কি? শব্দের এসআই একক হচ্ছে হার্টজ। তো শব্দের এসআই এককের নামকরণ করা হয়েছে হেনরিক রুডলফ হার্টজের নামে। হার্টজ হচ্ছে একজন জার্মানির বিজ্ঞানী, তার নামে এটা নামাঙ্কিত করা হয়েছে। শীতকালে কোন উপকূলে বৃষ্টিপাত হয়? শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে ভারতে একটাই উপকূলে, করমণ্ডল উপকূল। করমণ্ডল উপকূল হচ্ছে তামিলনাড়ুর উপকূল। তো তামিলনাড়ু হচ্ছে এমন একটা রাজ্য যেখানে বছরে আমরা দুবার বৃষ্টিপাত দেখতে পাই, শীতকালে আবার বর্ষাকালে। এক্সারসাইজ মিত্র শক্তি কোন দুটি দেশের সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক যৌথ সামরিক মহড়া? এক্সারসাইজ মিত্র শক্তি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি যৌথ সামরিক দ্বিপাক্ষিক সামরিক মহড়া। নিম্নলিখিত কোন জোটটি সঠিক নয়? লোহা ম্যাগনেটাইট, তামা চ্যালকোসাইট, অ্যালুমিনিয়াম বক্সাইট, জিঙ্ক জিপসাম। অ্যান্সার হচ্ছে এখানে জিঙ্ক জিপসাম সঠিক মেলেনি। জিপসাম হচ্ছে ক্যালসিয়ামের আকরিক। ক্যালসিয়ামের আকরিক হচ্ছে জিপসাম। অলরাইট, চলো আজকের একটু ক্লাসটা স্লো হলো, বাট চলো কোনো ব্যাপার নয়, প্রতিদিন তো সেম করা যায় না ক্লাস। আজকে একটু শরীরটা খারাপ থাকার কারণে আমি এখান থেকেই বিদায় নেব। আহ দুর্দান্ত কিছু প্রশ্ন উত্তর ছিল, বাট ভালো থাকবে সকলে। আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। সম্পূর্ণ এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভিডিওতেই আমার কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলে, অর্থাৎ এই চ্যানেলের লাইভ সেকশনে ভিডিওটা পেয়ে যাবে। টাটা, বাই।